সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো, কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে জীবনে সাকসেস হয়ে যায় সেটা নয়। আমিও প্রথম সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমাকে একজন হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, আমার একজন পরিচিত, মানে বেশি একটা পরিচিত না, মানে উনি আমাকে মানে নিজের থেকে সায়েন্সে ভর্তি করে দিয়েছিলেন ওনার। তো আমি হইতে চাইনি, কারণ আমার মানে 10 বছর পরেও আপনি করতে পারবেন, টাকা পয়সা রুজি করতে পারবেন, ঘর বাড়ি বানাতে পারবেন, পরিবার সংসার করতে পারবেন, কিন্তু পড়ালেখা জিনিসটার সময় গেলে হবে না। সময়ের কাজ সময় করাটাই উচিত। 5-6 বছর থেকে পড়াশোনার বাইরে আমি আছি। এর ওই যে 5-6 বছর থেকে আমি পড়াশোনার বাইরে আছি, এর থেকে অনেকগুলো কোয়েশ্চেন আনসার আমি পেয়েছি, যেগুলো আমি জীবনে মানে শিখেছি চলতে চলতে, জীবনে চলাফেরার পথে আমি শিখেছি, আনসারগুলো পেয়েছি। হাই, ওয়েলকাম ব্যাক টু টক আনভেল, এবং আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এপিসোডে এজ এ গেস্ট মিস্টার রুবেল বৈষ্ণব। তো রুবেল বৈষ্ণব থেকে আমরা জানবো ওর লাইফের এক্সপিরিয়েন্স, স্ট্রাগল, অ্যাচিভমেন্ট। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আপকামিং যেটা এডিআরই এক্সাম 2.0, সেই এক্সামে যারা এক্সাম মানে দিতে যাচ্ছে, তো তাদের জন্য কিছু ইনফরমেটিভ ডিসকাশন হতে যাচ্ছে আজকের এপিসোডে। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং মিস্টার রুবেল বৈষ্ণবকে স্বাগতম জানাই আমাদের টক আনভেইলে। পিতৃরাজ দাদাকে আমাকে এই ইন্টারভিউতে আমন্ত্রণ জানানোর জন্য, আমার মতো একজন সামান্য মানুষকে উনি নিমন্ত্রণ জানিয়েছেন, তার কারণে আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি কখনো ভাবিনি আমি এই ধরনের একটা স্টেজ পাবো, কিন্তু উনি আমাকে এটা করে দিয়েছেন। এটা আমার এক্সপেকটেশনের বাইরে। তো আমি বলতে চাই, আমি বর্তমানে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করছি আন্ডার গভর্নমেন্ট অফ আসাম। গত 2022 সনে যেটা এডিআরই 1.0 যেটা এক্সাম হয়েছিল, ওটাতে আমি সিলেক্টেড হয়েছি। ফাইনালি আমি 2টা এক্সাম দিয়েছিলাম, গ্রেড 4-এ 2টাই ফাইনালি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু একটা ছিল আমার অনেক দূরে নলবাড়িতে, ওটাতে আমি জয়েন করিনি, কারণ আমার একটু অসুবিধা ছিল। আর একটা ওইখানে আমার কাছে নিজের ডিস্ট্রিক্টে পেয়েছি, যার কারণে ওই দূরটাতে আমি জয়েন করিনি। তো এখন বর্তমানে আমি ওইটাতেই কর্মরত আছি। বদরপুর ডিভিশনে আমার জয়েনিং করেছিলাম। আজকে প্রায় 1 বছর কমপ্লিট হয়েছে আমার চাকরি জীবনের, আপনাদের সবার আশীর্বাদে। তো এই বর্তমানে আমি যে ডিপার্টমেন্টে কাজ করে ভালোই লাগছে। আসাম সরকারের আন্ডারে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে গত 1 বছরে। আর আপনাদের বর্তমানে যেটা এডিআর 2.0 এক্সাম হতে যাচ্ছে, সেই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই। তো উনি কোয়েশ্চেন করবেন দাদা, আমি আনসার দেবো। কথাটা হচ্ছে, তুমি বলেছো ইন্টারভিউ, ঠিক আছে? এটা ইন্টারভিউ না, জাস্ট ডিসকাশন, আড্ডা বলা যেতে পারে, ঠিক আছে? যেহেতু তুমি লাস্ট ইয়ার তোমার এটা সাকসেশন বলা যায়, ঠিক আছে? যেহেতু ট্রাই করেছো, পাস আউট করেছো, ক্র্যাক করেছো, ঠিক আছে? তো আমি আজকের এই এপিসোডে তোমার কাছে জানতে চাইবো, আজকাল সবার জীবনে একটা স্ট্রাগল থাকে, সবার জীবনে অ্যাচিভমেন্ট থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে? তো সবার জীবনে একটা আলাদা আলাদা চ্যাপ্টার থাকে, ঠিক আছে? তো যেহেতু আমি বলবো আর তুমি বলি, ঠিক আছে? তুমি আমরা সবাই রুরাল এরিয়া থেকে বিলং করছি, ঠিক আছে? তো আমাদের জন্য অনেক কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে আমাদের এন্ট্রি করতে হলে আমরা অনেক মানে প্রবলেমের ফেস করি, ঠিক আছে? তো সে বিষয়ে আমি তোমার কাছে জানতে চাই, ঠিক আছে? তো বর্তমানে তুমি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট রাইট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ আসাম চাকরিরত, ঠিক আছে? তো তোমার এই যেটা জার্নি, তোমার পার্সোনাল, আমি এই জায়গায় যাওয়ার আগে তোমার যেটা পার্সোনাল লাইফ ছিল, ঠিক আছে, তোমার সাকসেশন, ঠিক আছে? তো তোমার এডুকেশন লাইফ থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কিছু বলা যায়, যদি বলতে পারো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন কোথা থেকে শুরু হয়েছে, স্কুলিং, প্রাইমারি, হাই স্কুল কোথা থেকে করেছো, তো সেই বিষয়ে একটু। হাই স্কুল আমি ডিগরকাল হাই স্কুল থেকে কমপ্লিট করেছি। ওইখানে আমার ক্লাস 10 কমপ্লিট করার পর আমি কালাইন হায়ার সেকেন্ডারি দিয়ে এইচএস কমপ্লিট করেছি।
ওইখানে আমার 1 বছর গ্যাপ ছিল হায়ার সেকেন্ডারিতে, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা ভালো না, ঠিক ঠিক ঠিক, যার কারণে ফিনান্সিয়াল প্রবলেম ছিল। সেটাই আমি সেটাই বলতে চাই যে অনেকের অনেক লাইফ স্ট্রাগল থাকে, ইচ্ছা থাকে কিন্তু প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্ট করা যায় না। সেটাই অনেকের ক্ষেত্রে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, যেহেতু আমিও জানি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একাডেমিক তোমার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, যেটা আমি জানি। ঠিক আছে, ক্লাস 10 অবধি খুবই ভালো ছিল, আমি 3টা লেটারও পেয়েছিলাম, কিন্তু সেটা আমি আর মানে নেক্সটে ধরে রাখতে পারিনি, কারণ তখন মানে একটু ফিনান্সিয়াল প্রবলেমটাও বেড়ে গিয়েছিল, কারণ আমার বাবা একজন মানে রেগুলার আন্ডার ট্রিটমেন্টে থাকতো। তো এতটা মানে ফ্যামিলি থেকে সাপোর্ট পেতাম না, যে অনেক কিছু পেয়েছি, যতটা পেয়েছি ততটুকু মানে আমার ফ্যামিলির জন্য অনেক মানে অনেক করেছে আমার ফ্যামিলি আমার জন্য। আমার বড় ভাই ছিল, ছোট ভাইয়ের আছে, কিন্তু ওরাও আমার মানে জন্য এতটুকু পড়াশোনা করতে পারেনি, কারণ ওরাও খাস কর্ম সবসময় করতে হয়েছে ফ্যামিলি চালাতে গিয়ে। আমি নিজেও অনেক কিছু করেছি, ক্লাস 9 থেকে আমি নিজেও স্টুডেন্ট পড়িয়েছি ঘরে 2013-14 সালেই, কারণ আমার ফ্যামিলি একটু ফিনান্সিয়াল খুবই দুর্বল ছিল একটু, যার কারণে আমি ক্লাস 10 অবধি ভালোই রেজাল্ট করেছিলাম, এরপরে আর বেশি এগোতে পারিনি। একবার পড়া বাদও দিয়েছিলাম, 2017-তে আমার সঙ্গের এরা মানে দিয়েছিল এইচএস, কিন্তু আমি দিতে পারিনি, ভাবলাম যে ছেড়ে দেবো। পরে আবার 18-তে আমি এইচএস কমপ্লিট করেছি। সেটা মানে আমার জন্য খুবই মানে দুর্ভাগ্যবশত বলতে হবে, কারণ আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করছি যেটাতে মানে এডুকেশন জিনিসটা একদম কম, যারা এডুকেশন নিয়ে এতটা ভাবে না। তো আমি যতটুকু করেছি এডুকেশনটা, আমার ঘরের মারই বেশি সাপোর্ট ছিল, আর বাবা তো একটু অসুস্থ ছিল অনেক বছর থেকে, যার কারণে বাবাকে এটা নিয়ে চিন্তাধারা করার ওনার ক্ষমতাও ছিল না, ফিনান্সিয়ালও দুর্বল, যার কারণে। তো আমি বলতে চাই আমার মতো আরো অনেক স্টুডেন্ট আছে, গ্রামের অবস্থা ভালো না, আমার বর্তমানে অবধি আমার গ্রামের রাস্তাঘাট এতটা ভালো হয়নি, যার কারণে অনেকে ভাবে যে আমার স্কুল থেকে আসা যাওয়া অনেক দূরে, অনেক রাস্তাঘাট খারাপ, আমি স্কুলে যাব না, মন খারাপ করে মানে পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমি সেটাই বলতে চাইবো, যাদের এরকম অবস্থা আমার মতো, মানে পড়াশোনা কমসে কম আপনারা চালিয়ে যাবেন যতটুকু পারেন। আজকের দিনে গ্র্যাজুয়েশন মাস্ট ইন এনি স্ট্রিম। তবে আমি সেটাই বলতে চাইবো, আপনারা অনেকেই ভাবতে পারেন যে যখন এইচএসে ভর্তি হবেন, অ্যাডমিশন নেওয়ার সময় অনেকে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার চিন্তাধারা করেন, কারণ ভাবে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো, কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে জীবনে সাকসেস হয়ে যায় সেটা নয়। আমিও প্রথম সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমাকে একজন হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, আমার একজন পরিচিত, মানে বেশি একটা পরিচিত না, মানে উনি আমাকে মানে নিজের থেকে সায়েন্সে ভর্তি করে দিয়েছিলেন ওনার। তো আমি হইতে চাইনি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ভালো না। হ্যাঁ, রেজাল্ট ভালো হয়েছে, তো ওকে সায়েন্সে ভর্তি করলে উনি আমাকে অনেক হেল্প করেছিল, স্যারদের কাছ থেকে টিউশন ফ্রি করে দিয়েছিল, স্যারদের সঙ্গে কথা বলে, তারপর বুক রেডি করে দিয়েছিল, শুধু ফিসটাই আমি জমা দিয়েছিলাম ভর্তি হওয়ার পরে। আমি ওইটা কিছুদিন পরে ধরে রাখতে পারিনি, প্রায় 1 মাস পরে আমাকে সায়েন্স টিম ছেড়ে আসতে হয়, বাধ্য হয়, কারণ আমার ডেইলি যাতায়াত করা সম্ভব ছিল না। আমার সেই মানে যেটা গাড়ি ভাড়া, ওইটা আমার জন্য মানে আমার বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল। তো আমি আর্টসে শিফট হয়ে গিয়েছিলাম। তো আর্টসে শিফট হয়ে আমি এইচএস কমপ্লিট করে আজকে মোটামুটি এক ধরনের একটা লাইনে আছি। এটা মানে আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধু সায়েন্সের দিকেই মানে ঝুঁকবেন না, আর্টস নিয়েও ভালো পড়াশোনা করতে পারলে মানে জীবনে সফল হওয়া যায়। ঠিক ঠিক, মানে তোমার কথা সেটাই হচ্ছে যে স্ট্রিমটা ডাজ নট ম্যাটার। তুমি এসইএস করতে হলে তুমি আর্টস থেকে গিয়ে করা যায়, হ্যাঁ, তুমি এমবিএ করতে হলে তুমি আর্টস থেকে পাওয়া যায়, ঠিক আছে। তারপর তোমার চার্টার্ড অ্যাকাউন্ট কিন্তু তোমার গ্রাজুয়েশন থেকে করা যায়, আর্টস থেকে করা যায়, কিন্তু মানুষ সেটা জানে না। মানুষের থিঙ্কিং হচ্ছে কমার্স নিলেই তোমার এমবিএ করা যাবে, সিএ করা যাবে, ঠিক আছে। আর তারপর কথা হচ্ছে তোমার মানুষের মানে আমাদের যেটা থিঙ্কিং হচ্ছে তোমার লিমিটেড হয়ে যায়। জেনারেলি কি হয়, পড়ালেখা করে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তার বাইরে আর কিছু নেই। ডক্টর আর ইঞ্জিনিয়ার হওয়াটা এত সহজ না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়, এটা এই কথাটাও ঠিক। কিন্তু আজকে আমি যদি বলি আমি ছাদকে চুবো, এটা সম্ভব না। মানে আমার ক্ষমতা অনুযায়ী আমাকে ইচ্ছা প্রকাশ করতে হবে, হ্যাঁ, আমাকে যে কোনো কিছু নিজের ক্ষমতা অনুযায়ী যে কোনো একটা কাজে শুরুয়াত করার আগে
ব্যাক সাইডটা আমার চিন্তা করতে হবে, পিছনে কি আছে এটার ব্যাড সাইড গুড সাইড দুইটাই মানে চিন্তা করতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আমার জন্য কি হবে, কি হতে পারে ফিউচার? আমি চিন্তা করেছি যখন সায়েন্সে ভর্তি হওয়ার পরে যদি আমি এইচএস কমপ্লিট করেও নিই 10-10 পরে তো আমি এগোতে পারবো না, অনেক বড় বার্ডেন হবে আমার জন্য, যার কারণে আমি ছেড়ে দিয়েছি। নাহলে আমার ইচ্ছা ছিল সায়েন্সে ভর্তি হওয়ার জন্য। আমাকে নিজে মানে ওই হায়ার সেকেন্ডারির মানে একজন লোক আমাকে, উনি কর্মরত ছিলেন তখন, বর্তমানে হয়তো বা কর্মরত নাই ওই স্কুলে, ও নিজে থেকে উনি আমাকে ভর্তি করে দিয়েছেন, সব কিছু ফ্রি করে দিয়েছিলেন। কিন্তু তারপরে আমি ভাবলাম যে তারপরেও যেটা গাড়ি ভাড়া ওইটি আমার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল, এমন অবস্থাতে ছিলাম আমি, মানে ফিনান্সিয়ালি তো মানে অবস্থা খুব খারাপ ছিল। তো এখানে মানে আমি তোমার সোসাইটি এডুকেশন, ঠিক আছে, মানে তুমি যেটা বলেছো আমাদের সোসাইটি এখনো তোমার লেখাশোনা পড়াশোনার উপর সেই গুরুত্ব দেয় না, ঠিক আছে। তো বর্তমানে এই সোসাইটির উপর এডুকেশনের কতটুকু মানে গুরুত্বপূর্ণ, কি মানে কি বলতে চাও? এডুকেশনের কোনো বিকল্প কিছু নেই সোসাইটির জন্য, এডুকেশন মাস্ট। ঠিক ঠিক, মানে আমাদের বর্তমান সেই যে অবস্থায় মানে সোসাইটি আছে, ঠিক আছে, তো সেই সোসাইটিকে মানে কি বলতে চাও? আমি সোসাইটিকে বর্তমান অবস্থায় কিন্তু অনেক ব্যাকওয়ার্ডে আছে, ঠিক আছে, এডুকেশনের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে কি বলতে চাও, আমাদেরকে কিভাবে কি করতে মানে বেস্ট হবে, আমাদের এত অঞ্চলে ছাত্ররা এগোতে পারবে, সেই ব্যাপারে কি বলতে চাও? অনেকে আছে এখনো মানে তোমার 7 পাস 8 পাস করে লেখাশোনা ছেড়ে দিয়েছে, অনেক গার্জিয়ানও আছেন বলে দিয়েছে আর পড়ালেখা করতে হবে না। যারা ছেড়ে দিয়েছে মোটামুটি 5-6 বছর হয়ে গেছে, ওদের জন্য তো আর মানে সম্ভব না পড়াটা কন্টিনিউ করা। আমি বলবো যারা এখনও মোটামুটি 15-16 বছরের মধ্যে এজটা আছে, ওরা পড়াটা মানে রিস্টার্ট করতে পারে, ওদের জন্য মানে সম্ভব। ক্লাস 7, 8, 9 ছেড়ে দিয়েছে, ম্যাক্সিমামে ক্লাস 8 পাস, হ্যাঁ, ওইটা মানে আজকালকের দিনে কমন। ক্লাস 8 অবধি পড়াশোনা করে তারপর ছেড়ে দেয়, 9-এ গিয়ে, মানে কেউ 9 থেকে 10-এ গিয়ে ছেড়ে দেয়। তো আমি বলবো কমসে কম এইচএস অথবা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে রাখার জন্য, কারণ ভবিষ্যতে যে কোনো সময় সুযোগ আসতে পারে, কারণ সুযোগ কখনো বলে আসে না। না, তুমি সেই তোমাকে রেডি থাকতে হবে। হ্যাঁ, যখন কোনো অপরচুনিটি আসবে তোমাকে সেটা ক্যাপচার করার জন্য তুমি তোমার নিজেকে রেডি রাখতে হবে। হ্যাঁ, তুমি অন্যের উপর আর সময় চলে গেলে ওই পড়ালেখা জিনিসটা আর হবে না। অন্য সব কিছু মানে 10 বছর পরেও আপনি করতে পারবেন, টাকা পয়সা রুজি করতে পারবেন, ঘর বাড়ি বানাতে পারবেন, পরিবার সংসার করতে পারবেন, কিন্তু পড়ালেখা জিনিসটা আর সময় গেলে হবে না। সময়ের কাজ সময় করাটাই উচিত। 5-6 বছর থেকে পড়াশোনার বাইরে আমি আছি, এর ওই যে 5-6 বছর থেকে আমি পড়াশোনার বাইরে আছি, এর থেকে অনেকগুলো কোয়েশ্চেন আনসার আমি পেয়েছি, যেগুলো আমি জীবনে মানে শিখেছি, চলতে জীবনে চলাফেরার পথে আমি শিখেছি, আনসারগুলো পেয়েছি। তোমাকে বলতে চাই, তুমি যেটা এডিআর এক্সাম ক্র্যাক করেছিলে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কি কোনো ফর্মাল কোনো কোচিং নিয়েছিলে বা উইদাউট কোচিংয়ে তুমি পাস করেছিলে? যেটা না, সেই ধরনের কোনো কোচিং আমি নিতে পারিনি। আচ্ছা, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, ওইটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি অল্প ইউটিউবে পড়াশোনা করতাম। আচ্ছা, ওইটাই দিয়ে আমি চালিয়েছি। আর যেগুলা আজকাল অনেক আছে যে শুধু একাডেমিক পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, ওই একাডেমিক যে পড়ালেখাটা ওইটা কিন্তু লিমিটেড, ওইটা থেকে আপনি মানে বাস্তবিক জীবনে পুরা ওইটার উপরে নির্ভর করে চলা যায় না। তো আমি বলবো চাকরি পেতে হলে, সরকারি যে কোনো চাকরি পেতে হলে শুধু একাডেমিক পড়াশোনার উপর, এডুকেশনের উপর নির্ভর করলে চলবে না, সঙ্গে মানে আলাদা কিছু শিখতে হবে, আউট নলেজটা জরুরি। ঠিক ঠিক ঠিক। তো এই মানে তোমাদের যেগুলো এডিআর এক্সাম হয়, ঠিক আছে, সেই এডিআর এ কি কি মানে তোমার কোন কোয়েকশনগুলো যেগুলো থাকে সেটা প্যাটার্ন বা কিসের উপর মানে বেশি গুরুত্ব দেওয়া, ফোকাস রাখা হয়, প্রশ্ন মানে যেগুলো মানে আমি আমার জীবনে চাকরির মানে কম্পিটিটিভ এক্সাম তেমন বেশি একটা দেইনি। ক্লাস এইচএস কমপ্লিট করার আগেই একটা দিয়েছিলাম 2016-তে, এটা ক্যান্সেল হয়ে গেছিলো, এসএসসি এমটিএস। তারপরে দিয়েছিলাম 2019 সালে এসএসসি জিডি, ওইটাও মানে আমি পাস করেছিলাম, কিন্তু জিডি তো পরে আমি ওই ফিজিক্যালে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমি ফিজিক্যাল দেওয়ার কিছুদিন আগে বেঙ্গালুরু চলে গেছিলাম, এটা আমার জন্য খুব দুর্ভাগ্যবশত, মানে আমি আসতে পারিনি। তো ওই 2টা এক্সাম দেওয়ার পরে আমি আর কোনোদিন এক্সাম দেইনি, লাস্ট এডিআরই দিয়েছি, 3rd অ্যাটেম্প্ট আমার, ওইটাতে আমার ক্লিয়ার হয়েছে। তো
মানে আমি তোমাকে সেটাই বলছি, মানে বর্তমানে যারা আগামীতে যারা এডিয়া 2.0 জন্য যারা প্রস্তুতি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো তারা মানে তাদেরকে কি বলতে চায়, মানে কি কোন কোন মানে চ্যাপ্টার সিলেবাস বা প্যাটার্নে ওরা মানে একটু ফোকাস দিবে? বা অনেক আছে ফর্মাল কোচিং করছে, যারা ফর্মাল কোচিং করছে না, তো আমি তাদেরকেই বলতে চাই বা তোমার থেকে মানে জানাতে চাই, বা তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে মানে বলার জন্য আমি তোমাকে বলছি, মানে যেটা প্যাটার্ন সিলেবাস, ঠিক আছে, ওনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা কারেন্ট অ্যাফেয়ার বা কি কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিষয়গুলো মানে ওরা অল্প মানে তোমার ফোকাস রাখা যায়। কারেন্ট অ্যাফেয়ার্সটাও জরুরি, প্লাস জেনারেল নলেজ, রিজনিংটা সবচেয়ে বেশি জরুরি ক্লাস 4-এর জন্য, মানে গ্রেড 4 যেটা পোস্ট আছে ওইটার এক্সামের জন্য রিজনিংটা খুব বেশি জরুরি। ওইটা মানে ওইটার উপরে ওয়েটটা অনেক বেশি থাকে গ্রেড 4-এর এক্সামের জন্য। তো ওইটা একটা নতুন চ্যাপ্টার, ক্লাস একাডেমিক পড়াশোনার মধ্যে এটা পাওয়া যায় না, খুবই কম। ওইটার একাডেমিক বুকে এটা পাওয়া যায় না, এটা এক্সট্রা শিখতে হয় অনেকের জন্য, এটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু অ্যাকচুয়ালি কঠিন, এটা বুঝতে পারলে অনেক মজার বিষয়। এটা রিজনিং, যেটার উপরে ক্লাস 4-এর যেটা এক্সাম আছে খুব বেশি মানে ওয়েট থাকে, তো এটা ক্লিয়ার করতে হবে। তো প্লাস জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, এগুলা নিয়ে পড়াশোনা করতে হবে। আর ওইটার জন্য আমি বলবো যে কোনো একটা অনলাইন কোচিং নিলেই যথেষ্ট, ঘরে বসে পড়াশোনা করতে পারবে। আর ডাইরেক্ট যারা পারে মানে অফলাইনে কোচিং নিতে, ওদের জন্য তো ভালো, কিন্তু সবার জন্য তো সম্ভব না। আজকে আমাদের এত অঞ্চল থেকে একটা কোচিং সেন্টারে অ্যাটেন্ড করা খুবই একটা ব্যয়বহুল ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার। আজকাল ডিজিটাল যুগে অনেক সুবিধা এসেছে, ইউটিউবের মাধ্যমে, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক ধরনের মানে এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে এটা নেওয়া যায়। আমি অলরেডি কয়েকজনকে আমার ছোটো ভাই বন্ধুদেরকে নিয়ে দিয়েছি, আমার নিজের ঘরে ও আমার ভাই আছে, ওকেও নিয়ে দিয়েছি। অনেকের হয়েছে, এমনও হয়েছে প্রাইভেট ফর্মাল কোচিং করেছে, যেগুলো তোমার পড়াশোনা করে গিয়েছে, এক্সামে যাওয়ার পর আসে বলবে আমি তো যেগুলো মানে পড়াশোনা করে গিয়েছিলাম কিছুই পাইনি, পুরো অপোজিট মেরে দিয়েছে। কোয়েশ্চন প্যাটার্ন অ্যাকচুয়ালি এটা একটু বেশি মানে এক্সামের আগে এত বেশি পড়াশোনা করতে নেই, ঠিক আছে, মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। আচ্ছা, আপনি আগের থেকে পড়াশোনা করতে হবে, ডিপ্রেশনটা মানে দূরে রাখতে হবে, ফ্রাস্ট্রেটেড হলে হবে না। আচ্ছা, তো কি করতে হবে? মানে পড়াশোনাটা স্টার্ট করতে হবে কিছুদিন আগে থেকে। আচ্ছা, যেমন এখনও সময় আছে প্রায় 2.5-3 মাস, এখন থেকে যদি যে কোনো কেউ পড়াশোনা স্টার্ট করে আশা করি সফল হতে পারবে। আচ্ছা, আর সফল যে সবাই ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাবে সেটাও নয়, কম্পিটিটিভ এক্সাম মানে খুব মানে একটা কঠিন ব্যাপার। এটা তো ক্লাস 10-এর বা 12-এর এক্সাম নয় যে যতজন এক্সাম দিবে ভালো মার্ক হলে 30% পেলে সবাই পাস, এরকম তো না। কম্পিটিশন একটা ক্রাইটেরিয়া থাকবে। আজকে 2 জনের একটা সিট থাকলে 2 জন মানুষ ক্যান্ডিডেট যদি হয়, 100 মার্কের এক্সামের মধ্যে শুনেছিলাম লাস্ট ইয়ার সেম ছিল, একটা পোস্ট 2 জনের মানুষ। এটা তো একটা সিস্টেম আছে, কাউন্সিলের যার বয়স বেশি হবে সেম মার্কের মধ্যে ওনাকেই দিবে, বয়স্ক ব্যক্তিকে দিবে পোস্টটা। আচ্ছা, সেটা ছিল ক্রাইটেরিয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো কাউন্সিলের ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা। তো রুবেল, আমি তোমার চাকরিটা বুঝতে পারলাম, তোমার স্ট্রাগলিং বুঝতে পারলাম। বর্তমানে তুমি 1 বছর থেকে চাকরি করছো, সেই এক্সপিরিয়েন্সটা তুমি কি পেলে তুমি এই 1 বছরে কি তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাকরি জীবনে আসার পরে আমি দেখেছি জীবনে মানে অনেক কিছুই করেছি আমার জীবনে, বা তুমি বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে, সোসাইটিতে তুমি এমপ্লয়ি হওয়ার আগে এবং পরে তুমি কি এফেক্ট? এটা যদি বলি মানে আমি এর আগে অনেক কিছু কাজ করেছি, কিন্তু আজ সে 1 বছরের ভিতরে আমি যতটুকু মানে মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, মানে আগে এরকমভাবে রেসপন্স পেতাম না। আচ্ছা, যেটা মানে আমাদের সোসাইটির মানুষের মধ্যে একটা থিঙ্কিং চিন্তা ধারণা, যে সরকারি এমপ্লয়ি মানেই অনেক গুরুত্বপূর্ণ একটা পদ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেরকম নয়। আচ্ছা, আজকাল প্রাইভেটেও অনেকে অনেক কিছু করছে, করার সুযোগ আছে। হ্যাঁ, যদি মানে স্কিল থাকে মানুষের, যে কোনো একটা ক্যান্ডিডেটের নিজস্ব স্কিল থাকলে যে কোনো ফিল্ডে সফল হওয়া যায়। নিজের ভ্যালু, হ্যাঁ, যে কোনো ফিল্ডে সফল হওয়া যায়, স্কিলড হতে হবে। তো
মানে কিন্তু সমাজের বেশিরভাগ লোকই ওইটাই চিন্তা করে যে সরকারি চাকরি মানেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নয়। গুরুত্বপূর্ণ আজকে প্রাইভেট কোম্পানিতে অনেকে অনেক কিছু করতে পারছে, অনেক হাই 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 স্যালারিড পারসন আছে। অনেক 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 আমার সঙ্গের বন্ধু বান্ধবী অনেক আছে, আমার থেকে বেশি ইনকাম করছে, আমার থেকে ভালো পোস্টে আছে, ঠিক, ভালো পোস্ট ভালো স্যালারি পাচ্ছে, কিন্তু যদি সমাজ সোসাইটির ফোকাস কিন্তু তোমার উপর। ওইটা এখন সোসাইটির বিষয়, এটা তো আমি বলতে পারবো না। আমি তোমাকে বর্তমানে আর কিছু বলতে চাই না। লাস্ট অফ অল আমি তোমাকে আরো একটা দুটা জিনিস জানতে চাই, যে আগামীতে যারা এক্সাম দিচ্ছে তাদেরকে কি বলতে চাও? মানে তোমার অনেক আছে, তোমার সকাল বিকাল গোটে দিন তোমার পড়াশোনা করছে, না, সেটা করে কোনো লাভ হবে না। পড়াশোনার একটা টাইম টেবিল আছে। আপনি যে কোনো ক্যান্ডিডেট হোক, পার ডে যদি 8 আওয়ার্সও পড়াশোনা করে যথেষ্ট। 8 আওয়ার্স কন্টিনিউ না, 1 ঘন্টা আধা ঘন্টা পড়াশোনা করলো, একটু ব্রেক নিল, সঙ্গে যদি মানে কিছু ডিউটিও থাকে, কাজও থাকে, সেটাও করতে পারবে, অসুবিধা নেই। পার ডে যদি 8 আওয়ার্স ভালোভাবে পড়াশোনা করে, আমি বুঝি সাকসেস হতে পারবে। সেটা এই ক্ষেত্রে এটা তোমার নর্মাল একাডেমিক এমনি পড়াশোনা, জেনারেল এডুকেশন, সেটা সেম আমি মনে করি। তো তোমাকে আমি লাস্ট আর যেটা কোয়েশ্চন করতে, যেটা হচ্ছে সাকসেস, ঠিক আছে? আজকাল কি বলবে, আমি একটা চাকরি পেয়ে গেলে আমি আমার জীবন লাইফ সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? সে পারবে কি বলতে পারবে যে এটা চাকরি পাওয়া কি লাইফে সাকসেস? না 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 না, লাইফে অনেক কিছু বিষয় আছে, মানে যেগুলা লাইফের সঙ্গে জড়িত। শুধু চাকরি পাওয়াকে সাকসেস বলে না। অনেকের থিঙ্কিং থাকে, কিন্তু মানে আমি চাকরি পেয়ে গেলে আমার লাইফ বাই সেট, আমি সাকসেস, আমার লাইফ সাকসেস। এই ব্যাপারে কি বলতে চাও? যেহেতু তুমি চাকরি পেয়েছিলে, ঠিক আছে, তোমার নিজের মধ্যে কি ফিল হয় আফটার এন্ড বিফোর? যে আমি চাকরি পাওয়ার আগে আমার এই ধরনের ছিল, আমি চাকরি পেয়েছি, এই হয়েছে, বর্তমানে আমি নিজে নিজে যেটা ফিলিংস হয়, এটা একটা ডিফারেন্স আছে। আজকে আমি চাকরি পাওয়ার পরে আমার একটা মানে আশা আছে যে না, আমার মানে লাইফে সারভাইভ করতে পারবো, মোটামুটি এক ধরনের চলতে পারবো। হ্যাঁ, ওইটা একটা মানে গ্যারান্টি লাইফের। হ্যাঁ, অতটুকুই আছে। কিন্তু সবার উপর সবচেয়ে বড় গ্যারান্টি, মানে নিজে কেউ কারো গ্যারান্টি দিতে পারে না। গ্যারান্টিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর। উনি কার সঙ্গে কোন সময় কোন ঘটনা ঘটায়, এটার কোনো মানে গ্যারান্টি নেই। তো নিজের গ্যারান্টি নিজে কেউ দিতে পারে না, কিন্তু তারপর মানে একটা আশা, যে আমরা আশার উপর মানে জীবনটা চলে যায় আশার উপর, যে আজকে আমি চাকরি পেয়েছি, আজকে আমি এন করবো থ্যান করবো, এরকমভাবে চলবো, এটা একটা আশা থাকে। তো অতটুকুই, মানে আশার উপরই জীবন চলে, আশা রাখতে হয়। ডিমান্ড ছাড়া মানে লাইফ চলে না। আশা রাখা ভালো। আপনাদেরকে আমি বলবো, যারা নতুন এডিআরএতে এক্সাম দেবেন, সবাই চাকরি পাওয়ার আশাতেই দিবেন। তো ভালোভাবে পড়াশোনা করবেন, আর যদি কোনো হেল্প লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সর্বদা যথাসাধ্য হেল্প করতে রাজি আছি আপনাদেরকে। আমার সোসাইটির জন্য আমি যতটুকু পারি করব। সেটাই। তো তোমাকে ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। ইটস ওকে, ঠিক আছে।